গত ক্লাসে আমরা ওয়েফার প্রিপারেশন নিয়ে আলোচনা করছিলাম। এটার বইতে যে অংশটা আছে তোমাদেরকে লোড করে দিব। প্রথম ছিল গ্রাইন্ডিং, গ্রাইন্ডিং এর ছবিটা দেওয়া আছে, তারপরে they have described what are the important issues need to be considered। তারপরে এখানে দুইটা বিষয় আছে, আমরা এটা আলোচনা করিনি। একটা ওয়েফারের দুইটা ফ্ল্যাট থাকে, একটা হচ্ছে প্রাইমারি ফ্ল্যাট আর একটা হচ্ছে সেকেন্ডারি ফ্ল্যাট। তো প্রাইমারি ফ্ল্যাট আর সেকেন্ডারি ফ্ল্যাটের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে। প্রাইমারি ফ্ল্যাটের কাজ হচ্ছে ওয়েফারগুলোকে অ্যালাইন করা। প্রাইমারি ফ্ল্যাটের কাজ হচ্ছে ওয়েফারগুলোকে অ্যালাইন করা। আর সেকেন্ডারি ফ্ল্যাটটা হচ্ছে ওয়েফারটা কোন টাইপের, এন টাইপ না পি টাইপ, এবং পি টাইপ হইলে ওরিয়েন্টেশনটা কি, এই সম্পর্কে ইনফরমেশন সেকেন্ডারি ফ্ল্যাটটা দেয়। প্রাইমারি ফ্ল্যাটটার সাইজটা একটু লম্বা হয় কম্পেয়ার টু দ্য সেকেন্ডারি ফ্ল্যাট। তো এইখানে একটা কম্পেয়ার দিছে, টেবিল, স্পেসিফিকেশন টেবিল। প্রথম ওয়ার্ডগুলা শব্দগুলা কিছু বাদ গেছে। এটা হচ্ছে ডায়ামিটার। একটা ওয়েফার কুড বি ডায়ামিটার 100 মিলিমিটার, 125 বা 150। এখন আরো বেশি হয়, 150 মিলিমিটার মানে হচ্ছে 6 ইঞ্চি। তো এখন 12 ইঞ্চি পর্যন্ত হয়, 300 মিলিমিটার পর্যন্ত হয় এক একটা ওয়েফারের ডায়ামিটার। তার মানে রেডিয়াস হচ্ছে তার অর্ধেক। আর যদি ডায়ামিটার বড় হয় তাহলে প্রাইমারি ফ্ল্যাটটাও সেই অনুপাতে বড় হয়। এখানে যেরকম হচ্ছে 100 যদি হয় ডায়ামিটার, তাহলে প্রাইমারি ফ্ল্যাট হয় 30 থেকে 35। আর যদি 125 হয় তাহলে 40 থেকে 45। 150 হয় তাহলে 55 থেকে 60। 300 যদি হয় দেখা যায় যে 100-র নিচেই থাকে প্রাইমারি ফ্ল্যাটটা, এটাও মিলিমিটারে। আর সেকেন্ডারি ফ্ল্যাটটা হচ্ছে প্রায় তার অর্ধেক সাধারণত। আর ওয়েফারগুলা এটা নির্দিষ্ট থিকনেসে কাটতে হয়। তো এইখানে মিলিমিটারে লিখছে, মানে 0.5 মিলিমিটার যদি আমাদের 4 ইঞ্চি ওয়েফার হয়। 0.5 মিলিমিটার হচ্ছে 500 মাইক্রোমিটার, তাই না? 0.5 মিলিমিটার হচ্ছে 500 মাইক্রোমিটার। মানে এক একটা ওয়েফারের থিকনেস, যে আমরা ট্রানজিস্টর তৈরি করি, এটার যে পি সাবের মধ্যে আমরা তৈরি করি, ওই পি সাবটার থিকনেস হচ্ছে 500 মাইক্রোমিটার। তো যত নাকি ডায়ামিটার বাড়তে থাকে থিকনেসটা তত বাড়াইতে হয়, কারণ আর নইলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে বো, এখানে বো কথাটা আসে না, এটা BOW, বো। বো মানে হচ্ছে যে ওয়েফারটা আমরা চাই একদম প্লেন হোক। তো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের জিনিস তৈরি তো পারফেক্ট হয় না। তো আমরা এই জন্য অন্তত পক্ষে কিছুটা বাঁকা হইলেও এটাকে কনসিডার করি যে না ভালোই। তো কতটুকু বাঁকা হইতে পারবে সেটা এখানে দেওয়া আছে, যে 40 মাইক্রোমিটার যদি বাঁকা হয়, অর্থাৎ এই ওয়েফারটার কিনারা থেকে আস্তে আস্তে স্লোপ হয়ে নিচের দিকে, মাঝখানে যদি এরকম বাঁকা হয়ে উপরের দিকে উঠে, তো এখানে যে ডিপ হবে, ডিপটা সাইডের চেয়ে মাঝখানে যে ডিপ, যেটা ভিতর দিয়ে একটু বাঁকা হয়ে ভিতর দিকে ঢুকে গেছে, 40 মাইক্রোমিটারের বেশি হইতে পারবে না। যদি 12 ইঞ্চি হয় তাহলে মনে করো 100 মাইক্রোমিটারের বেশি হইতে পারবে না। তারপরে হচ্ছে থিকনেস ভেরিয়েশন। থিকনেস ভেরিয়েশন হচ্ছে আমার যে এই ওয়েফারটা আছে, এটার তো একটা থিকনেস আছে, আমরা বলছিলাম যে 500 মাইক্রোমিটার। এই 500 মাইক্রোমিটার অল দা ওয়ে সব জায়গায় সমান রাখাটার চেষ্টা করা হয়, কিন্তু অনেক সময় সম্ভব হয় না। তো এই ভেরিয়েশনটা আমরা 25 মাইক্রোমিটার, 20 মাইক্রোমিটার, 50 মাইক্রোমিটার এর মধ্যে রাখতে চাই। এর মধ্যে হইলে এটাকে আমরা ইউজ করি, আদারওয়াইজ করি না। তারপরে সারফেস ওরিয়েন্টেশন। আমাদের যদিও বলা হয় যে পারফেক্ট সবগুলা অ্যাটম 100 এই ওরিয়েন্টেশনে আছে, কিন্তু +-1 ডিগ্রি আমরা কনসিডার করি। তো যদি
ওরিয়েন্টেশনটা +-1 ডিগ্রি এদিক সেদিক হয়, ওটাকে আমরা বাদ দিয়ে দিই না। আর এটা হচ্ছে স্লাইসিং। ছবিগুলো খুব সুন্দর। এখানে ইনগটটা, এটা ইনগটের একটা এই ওপেনিং, এটা একটা করাত, এই করাতটা দিয়ে এটাকে কাটা হচ্ছে, স্লাইস করা হচ্ছে। আর এটা হচ্ছে পলিশিং করা, ল্যাপিং যেটাকে বলে। তারপর হচ্ছে কন্ট্রোলিং, এজ কন্ট্রোলিং। তো এই ইনফরমেশনগুলো তোমাদেরকে লোড করে দিব, এগুলা পড়লে তোমাদের আরো পরিষ্কার হবে। আজকে পরবর্তী সেকশন, পরবর্তী যে পড়াটা পড়বো এটা নিয়ে আলোচনা করি। আমরা এইগুলো সব পড়ে ফেলছিলাম, এগুলো ম্যাটেরিয়ালসগুলো লোড করে দিব। এটাও পড়া হয়েছে, এটাও লোড করে দিব ইনশাল্লাহ। এখান থেকে এখন পড়া শুরু করি। আমরা যখন নাকি ওয়েফার তৈরি করি, ওয়েফারের মেশিনটার মধ্যে পুলার অ্যাপারেটাসের মধ্যে একটা ক্রুসিবল থাকে। ক্রুসিবলের মধ্যে সিলিকন, লিকুইড সিলিকন থাকে। তারপরে এটার মধ্যে টেম্পারেচারটাকে এমনভাবে কন্ট্রোল করা হয়, এবং এখানে একটা সিড চাকের মধ্যে সিলিকন সিড দেওয়া হয়, মানে সিলিকনের সুই, আমরা কাপড় সেলাই করি যে সুইয়ের মতো শলাকা এখানে দিয়ে দেওয়া হয়। ওইটার চারিদিকে আস্তে আস্তে ক্রিস্টালাইজেশন হইতে থাকে। তো ক্রিস্টালাইজেশন হওয়ার ফলে আমরা এই সিট চাককে একটা শেফট বা চেইন দিয়ে উপর দিকে টানতে থাকি। তো ফলে এখানে ক্রিস্টালাইজেশন হয় আর উপর দিকে উঠতে থাকে, আর উপরে অংশটা ঠান্ডা থাকে, যার ফলে এটা সলিডিফাই হয়ে যায়। তো আমরা আজকে যে জিনিসটা পড়তে চাই সেটা হচ্ছে যে সাধারণত এখানে শুধু সিলিকন থাকে না। আমরা যে ওয়েফার তৈরি করি, ওয়েফার হয় পি সাব হয় অথবা এন সাব হয়, বেশিরভাগ ক্ষেত্রে পি সাব হয়। তো পি সাব করতে হয় কি দিয়ে? পি সাবস্ট্রেট করতে হয় বোরন ইম্পিউরিটি এর মধ্যে অ্যাড করা হয়। তো বোরন ইম্পিউরিটি যখন এখানে অ্যাড করা হয়, অ্যাড করে এই লিকুইডের মধ্যে, এই জন্যই পুলার অ্যাপারেটাসটাকে ঘোরানো হয়। এই যে এটাকে ঘোরানো হচ্ছে, ঘুরে ওই যে ইম্পিউরিটিসটা আছে, ইম্পিউরিটিস যে হোমোজিনিয়াসলি সব জায়গায় ছড়ায় পড়ে, এটার চেষ্টা করা হয়। সিলিকনের যে মেল্টেড সিলিকনটা, এটা পানির মতো এত পাতলা না, ভিসকাস, মধুর মতো, মধুর চেয়েও বেশি ঘন। তো যার জন্য এটার মধ্যে, মধুর মধ্যে যদি আমি লবণ মিশাইতে চাই, এটা যেমন সহজে মিশতে চায় না, অনেক নাড়াচাড়া করলে পরে তারপরে মিশবে। অনুরূপভাবে এটার মধ্যে ওই বোরনটাকে মিশাইতে হইলে, হোমোজিনিয়াসলি মিশাইতে হইলে এটাকে অনেক জুড়ে এই রোটেট করাইতে হয়। এই রোটেট করানোর মেকানিজমটাকে বলা হয় স্টায়ারিং, মানে এই জন্য কাঠি দিয়ে নাড়া দেওয়া, স্টায়ারিং করা। তো প্রত্যেকটা সলিডের মধ্যে সলিউবল, তো সলিউবল থেকে লিকুইড থেকে যখন সলিডিফাই হয়, তখন এটার যে ইম্পিউরিটি আছে, যেই কনসেন্ট্রেশনের, সেই পরিমাণ ইম্পিউরিটি সলিডের মধ্যে যায় না। এখানে যদি 10% থাকে ইম্পিউরিটিস, সলিডের মধ্যে সবসময় 10%-এর কম ইম্পিউরিটিস জমা হবে। এটা প্রত্যেকটা মেটালের একটা ধর্ম। তো এই যে কম সলিডিফিকেশনের, কম জমা হওয়া, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্ট অর সেগ্রিগেশন কোফিসিয়েন্ট বলা হয়। এটাকে কে দ্বারা ডিনোট করা হয়, আর কে লেস দেন ইউনিটি। আর কে হচ্ছে কি concentration of impurity in the solid, S means solid, and concentration of impurity in the liquid. তো এখানে যদি আমরা ধরি যে বোরন আছে সিলিকনের মধ্যে, তার মানে concentration of boron in solid silicon, concentration of boron in liquid silicon, এই রেশিওটা অলওয়েজ লেস দেন 1। তার মানে যতটা অ্যাটম পার সেন্টিমিটার কিউবের মধ্যে লিকুইডের মধ্যে আছে, পার সেন্টিমিটার কিউব সলিডের মধ্যে ততগুলা বোরনের অ্যাটম নাই। এটা 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 ইয়ার একটা ধর্ম। তো এখানে সিএস আছে কনসেন্ট্রেশন অফ ইম্পিউরিটিস ইন দ্য সলিড, আর সিএল আছে কনসেন্ট্রেশন অফ ইম্পিউরিটিস ইন দ্য লিকুইড। বোরনের ক্ষেত্রে কে হয় 0.8,
0.8 বা 0.76 এই ধরনের হয়। তো অঙ্কের মধ্যে যখন নাকি আমরা দিব কে এর ভ্যালু এত, তাহলে বুঝতে হবে যে এইটার রেশিও হচ্ছে এত। তো ফলে কি হচ্ছে, যখন নাকি আমার সলিডিফিকেশন হয়ে যাচ্ছে, সলিডিফিকেশন হয়ে যাওয়ার পরে আমার এখানে যতটা বোরন আছে সব জায়গায়, তার চেয়ে বেশি বোরন এই জায়গাটাতে থাকবে। কারণ কি, যতগুলো বোরন এখানে আছে নিচে সমস্ত জায়গায়, ওই কনসেন্ট্রেশনের বোরন যদি এখানে চলে যেত, তাহলে এইখানেও ঠিক সেই পরিমাণই থাকতো। কিন্তু আমার এখানে কি হচ্ছে, সলিডিফাই হওয়ার সময় কম বোরন বা ইম্পিউরিটিস সলিডে যাচ্ছে, তাহলে বাকিগুলো কোথায় যাচ্ছে, ওগুলো হচ্ছে রিজেক্টেড ইম্পিউরিটি। রিজেক্টেড ইম্পিউরিটিসগুলা এখানে থাকে। তো এটা যাতে সব জায়গায় ছড়ায় যায়, এই জন্যই আমাকে কন্টিনিউয়াস স্টায়ারিং করতে হয় বা রোটেট করতে হয়। তো আমরা যদি এমন একটা স্পিডে রোটেট করাইতে পারি যে এখান থেকে রিজেক্টেড ইম্পিউরিটিসগুলা এখানে আসার সাথে সাথেই আবার সবটার মধ্যেই হোমোজিনিয়াসলি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, ওই ওই ধরনের স্পিডটাকে, ওই ধরনের ঘূর্ণনটাকে বা রোটেশনটাকে বলা হয় র্যাপিড স্টায়ারিং কন্ডিশন। র্যাপিড স্টায়ারিং কন্ডিশনসে আমি ফুললি এই লিকুইডের কনসেন্ট্রেশনটা সবসময় হোমোজিনিয়াস রাখতেছি। কিন্তু কি হচ্ছে, এখানে যেহেতু ইম্পিউরিটিস রিজেক্ট হচ্ছে, গ্রাজুয়ালি এখানে কনসেন্ট্রেশন বাড়তেছে, কারণ ইম্পিউরিটিস তো থেকে যাচ্ছে এখানে। তো এই জন্য আমার যে সলিডিফিকেশন হওয়ার পরে যে রড বা যে ব্যারেলটা তৈরি হবে, ওইটা টপের যে কনসেন্ট্রেশন, টপে যেই কনসেন্ট্রেশন থাকবে, বটমে তার কনসেন্ট্রেশন ভিন্ন হবে। কারণ কেটা হচ্ছে কনস্ট্যান্ট। তো যেহেতু সিএল কনসেন্ট্রেশন অফ দ্য লিকুইড বাড়তেছে গ্রাজুয়ালি, তাইলে পরবর্তী সলিডিফিকেশনের কনসেন্ট্রেশনও বাড়তে থাকবে। এই জন্য যখন নাকি ইনগটটা তৈরি করা হয়, ইনগটের টপ পার্টের কনসেন্ট্রেশন আর বটম পার্টের কনসেন্ট্রেশন একরকম না। যদিও আমরা র্যাপিড স্টায়ারিং করতেছি, যদিও আমরা এটাকে সমভাবে ছড়াই দিচ্ছি, কিন্তু একরকম না। তো এই জন্য একরকম রাখার জন্য কি করা হয়, একরকম রাখার জন্য আমাকে এখানকার সিএল এর কনসেন্ট্রেশনটা সমান রাখতে হবে। সিএল এর কনসেন্ট্রেশন সমান রাখতে হলে কি করতে হবে, এখানে যেহেতু বোরন রিজেক্ট হচ্ছে, এই জন্য আমাকে এডিশনাল সিলিকন অ্যাড করতে হবে, অনলি সিলিকন, নট বোরন। তো এই জন্য ইনিশিয়ালি বোরন অ্যাড করা হয়, তারপরে আর বোরন অ্যাড করা হয় না, তারপরে এডিশনাল সিলিকন অ্যাড করে পুরা ইনগটটাকে কনসেন্ট্রেশন সমান রাখা হয়। তো এইটা একটু কঠিন কাজ। যখন প্রসেসটা চলতেছে, সাধারণত ফার্নেসের ভিতরে অনেকটা ক্লোজ টাইপ, কিন্তু তারপরেও এটা পার্টস টিউব আছে, পার্টস টিউব দিয়ে ইচ্ছা করলে আমরা এখান দিয়ে সিলিকন অ্যাড করতে পারি। তারপরে এটা করা হয় না, না করে ইনগটটা যে তৈরি হয়, ইনগটটা ভেরিয়েবল কনসেন্ট্রেশনের হয়। টপে একরকম কনসেন্ট্রেশন, মিডিলে আরেক রকম কনসেন্ট্রেশন, বটমে আরেক রকম কনসেন্ট্রেশন। তো এটা যখন স্লাইজিং করে ফেলে আমাদের 3-4 ক্যাটাগরির ওয়েফার হবে। আর এই 3-4 ক্যাটাগরির ওয়েফার আমরা 3-4 কাস্টমারকে দিব, যার যে কনসেন্ট্রেশন হইলে স্যাটিসফাইড তাকে ওই রকম দেব। তো এখন আমরা এই জিনিসটাই অ্যানালাইসিস করব যে সলিডের কনসেন্ট্রেশনটা কোথায় কত হবে। সলিডে এক এক জায়গায় এক এক রকম কনসেন্ট্রেশন। তো সলিডের কনসেন্ট্রেশনটা নির্ভর করবে এখানে কতটুকু লিকুইড বাকি আছে এটার উপরে। তো এই জন্য আমরা এখানে এই অ্যানালাইসিসটা করতেছি যে মনে করি ভিএম, ইনিশিয়াল ভলিউম অফ দ্য মেল্ট, মনে করি এখানে টোটাল সিলিকন এখানে আছে ভিএম পরিমাণ, আর তখন এখানকার কনসেন্ট্রেশন আছে সিএম। আর মনে করি যে ভি ভলিউম সলিডিফিকেশনের পর, মানে এই সামান্য একটু ভলিউম সলিডিফিকেশনের পর, তারপরে আমরা এখন একটুখানি ডেল্টা ভি পরিমাণ সলিডিফাই করব, যে ওইটার ক্যালকুলেশন করব। তো ভি পরিমাণ যখন একটু কনসেন্ট্রেশন হয়ে যাবে, তখন মনে করলাম যে সিএলটা হচ্ছে লিকুইডের কনসেন্ট্রেশন আর সিএসটা হচ্ছে ক্রিস্টালের কনসেন্ট্রেশন, ভিএম ভলিউম সলিডিফাই হওয়ার পর। আর এস হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট ইন দ্য মেল্ট, মানে টোটাল নাম্বার অফ অ্যাটম, বোরন অ্যাটম ইন দ্য মেল্ট।
তাহলে সিএল সমান কি হবে? সিএল হবে এস ডিভাইড বাই ইনিশিয়াল ভলিউম ছিল ভিএম, আর এতটুকু ভলিউম আমার সলিডিফাই হয়ে গেছে। তাহলে এখন বাকি আছে কোনটা? ভিএম মাইনাস ভি। তো এখন টোটাল এসকে ভিএম মাইনাস ভি দিয়ে ভাগ করলে এটা হচ্ছে আমার কনসেন্ট্রেশন ইন দ্য লিকুইড। তো গ্রাফিক্যালি যদি আমরা দেখি, লিকুইডের কনসেন্ট্রেশন হচ্ছে সিএল, এখানে এলটা আসে নাই ডান পাশে, এখানে সিএল, আর তার থেকে কম হচ্ছে সিএসটা। আমরা এখানে সিএসটা কনস্ট্যান্ট দেখাইছি, যে আমরা চেষ্টা করি যে সিএসটা কনস্ট্যান্ট রাখার জন্য, কিন্তু আমরা আসলে রাখতে পারি না। তো এদিকে হচ্ছে ডিস্টেন্স, মানে এটা হচ্ছে ইন্টারফেস, লিকুইড আর সলিডের ইন্টারফেস। এই পাশটা হচ্ছে সলিড আর এই পাশটা হচ্ছে লিকুইড। তো সলিড থেকে সারফেস থেকে যত নাকি সলিডটা দূরের দিকে যাচ্ছে, যদিও আমরা এখানে দেখেছি আসলে কনসেন্ট্রেশন সমান, আসলে কনসেন্ট্রেশন আস্তে ডিক্লাইন করবে। তো মোট কথা এখানে ইন্টারফেসে দুইটা কনসেন্ট্রেশন সমান না। তো এবার মনে করি যে ডিএস সলিডিফিকেশন, টাইনি অ্যামাউন্ট অফ ডিএস সলিডিফাই, ডিএস তো না, টাইনি অ্যামাউন্ট অফ সলিউট আর ইম্পিউরিটি, সলিউট আর ইম্পিউরিটি। সলিউট মানে হচ্ছে ইম্পিউরিটি, বোরন যেটা। তো টাইনি বোরন মনে করি যে লিকুইড থেকে সলিড হইল, তো এটা কি হবে? সিএস এর সলিডের যে কনসেন্ট্রেশন, এটাকে ভিডি ডিভি, যতটুকু ভলিউম নাকি তৈরি হয়েছে, এটা দিয়ে গুণ করলে আমরা পাবো এতটুক সলিউট লিকুইড থেকে লস হয়ে গেছে, এবং এটা গেছে কোথায়? সলিডের মধ্যে। সলিডের কতটুকুর মধ্যে? ডিভি পরিমাণ ভলিউমের মধ্যে গেছে। তো এটাকে এখানে লেখা হয়েছে, যেহেতু লস হয়েছে এই জন্য এটা কমে গেছে, এই জন্য মাইনাস ইকুয়ালস টু সিএস ডিভি। এটাকে এখন ইন্টিগ্রেশন করে ফেলবো, ডিএস ইকুয়ালস টু, আচ্ছা এখন সিএস সমান হচ্ছে কে সিএল, কারণ আমরা এখানে শুরুতেই বলছি কে ইকুয়ালস টু সিএস বাই সিএল, তাহলে সিএস সমান হচ্ছে কে সিএল। তো এখানে কে সিএল বসাই দিলাম, আর সিএল সমান এখানে দেখাইছি সিএল সমান এস ডিভাইডেড ভিএম বাই ভি, এই সিএল সমান এটা বসাই দিচ্ছি। এখন এটাকে এসটাকে এদিকে নিয়ে আসলাম, আর ভিগুলাকে এদিকে রাখলাম, দুই সাইড ইন্টিগ্রেট করলাম, কারণ ইনিশিয়ালি সলিড ছিল সিএম ভিএম, আর এখন ডিভি পরিমাণ আর ভি পরিমাণ সলিড হওয়ার পর তখন হচ্ছে এস, জেনে বলছি এই যে ভি পরিমাণ সলিড হওয়ার পর অ্যামাউন্ট আছে এস। তো এই জন্য আমরা এদিকে করলাম কি, ইনিশিয়ালি আছে সিএম ভিএম থেকে এস পর্যন্ত, আর ইনিশিয়ালি কোনো সলিডিফাই হয় নাই, সলিডিফাই হওয়ার থেকে ভি পর্যন্ত, এই দুইটা। এখন এটাকে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেট করলে দেখা যাবে যে এটা বেরিয়ে আসছে। এইখানে এক্সটা হচ্ছে ভি ডিভাইড বাই ভিএম। ভি হচ্ছে আমার কতটুকু সলিডিফাই হইল, আর ভিএম হচ্ছে টোটাল ভলিউম। তো এটাকে বলা হয় ফ্র্যাকশন অফ মেল্ট দ্যাট ইজ সলিডিফাইড। ভি বাই ভিএম হচ্ছে ফ্র্যাকশন। তাহলে এই ফ্র্যাকশন অফ মেল্ট দ্যাট ইজ সলিডিফাইড, এটার উপরেই নির্ভর করতেছে সিএসটা। সিএসটা ক্রমান্বয়ে চেঞ্জ হবে, এটা চেঞ্জ হওয়ার সাথে সাথে, কারণ এই ভি এর পরিমাণটা গ্রাজুয়ালি বাড়তে থাকবে। আর কে মাইনাস ওয়ান, এটা আসছে কিভাবে? এখান থেকে এটা কিভাবে আসছে? এখান থেকে এটা আসছে কিভাবে? এই যে এখানে এই আমরা এটা করছি, এখানে করছি এবার ইন্টিগ্রেশন। তোমরা এইগুলো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশনে করছো, এটা লগ হবে, এটা মাইনাস লগ হবে ভিএম মাইনাস ভি দিয়ে 0 টু ভি। এটা এই সাধারণ ইন্টিগ্রেশনটা এইভাবে করে আসলে পরে দেখা যায় যেটা বেরিয়ে আসছে। তো আমার ইকুয়েশনটা তাহলে এটা, যে সিএস এর বিভিন্ন জায়গার কনসেন্ট্রেশন নির্ভর করে বিভিন্ন ভলিউমের উপরে। তো এটাকে যদি আমরা গ্রাফে আঁকি, দেখা যায় এরকম হয় যে এদিকে হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে ভি মাইনাস ভিএম। এক্স এর মান ম্যাক্সিমাম কত হইতে পারবে? 1 পর্যন্ত হইতে পারবে, ভি টোটাল ভিটা ভিএম এর সমান হয়ে যেতে পারে, 1 হইতে পারবে। আর এদিক দিয়ে
সিএস বাই সিএম। সিএস হচ্ছে আমার পার্টিকুলার একটা টাইমের কনসেন্ট্রেশন, আর সিএমটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন। এটা রেশিওটাও একের বেশি হবে না। তো এখানে কে এর মানের উপর নির্ভর করতেছে, কে এর মানের উপর নির্ভর করবে সিএসটা। বিভিন্ন মেটেরিয়ালসের কে বিভিন্ন রকম। তো যদি কে যদি বেশি হয় তাহলে লাইনটা অলমোস্ট স্ট্রেইট থাকে, আর কে যত কম হয় তখন লাইনটা এরকম হয়, কিন্তু এটা ওয়ানের বাইরে যায় না, ওয়ানের বাইরে যায় না। তো আমাদেরকে ওই কেটা বলে দেওয়া থাকবে, আর কেটা বলে থাকলে যে সিএসটা গ্রাজুয়ালি বাড়তেছে, ভিএমটা এক্সটা বাড়ার সাথে সাথে এক্স বাড়বে, কি ভি বাড়ার সাথে সাথে এক্স বাড়বে, মানে সলিডিফিকেশন বাড়ার সাথে সাথে এক্স বাড়বে। তো এই জন্য টপে সিএসটা কম, বটমে সিএসটা বেশি। এই যে সিএসটা টপে কম, আস্তে আস্তে সিএসটা বটমে বেশি। তো এটা হচ্ছে আমাদের র্যাপিড স্টায়ারিং হলে। যদি ইউনিফর্মলি আমরা সবটাতে লিকুইডের সবটাতে রিজেক্টেড ইম্পিউরিটিগুলোকে ছড়াই দিতে পারি, কিন্তু ইটস ভেরি টাফ। এরকম করা সম্ভব কিন্তু খুব কঠিন। তো আমরা এই ইকুয়েশনটা দ্বারা করাইছি কি স্ট্যান্ডার্ড ক্ষেত্রে, যে র্যাপিড স্টায়ারিং এর ক্ষেত্রে ইকুয়েশনটা এটা, এই ইকুয়েশনটাই আমরা ইউজ করব, কিন্তু আমরা আসলে পারি না। এই জন্য আমরা পার্শিয়াল স্টায়ারিং এ অ্যানালাইসিসটা করব। এই যে পার্শিয়াল স্টায়ারিং কন্ডিশনে একটা ডেল্টা আছে, এটা ডেল্টা, স্মল ডেল্টাকে এটাকে বলা হয় বাউন্ডারি লেয়ার থিকনেস। হোয়াট ইজ বাউন্ডারি লেয়ার থিকনেস? বাউন্ডারি লেয়ার থিকনেস হচ্ছে আমার যেখানে রিজেক্টেড ইম্পিউরিটিগুলা বা সলিডগুলো আছে, তো এখানে যে একটু ওয়েবি করে দেখাইছি, এটা জাস্ট বুঝার জন্য, আসলে তো এরকম ওয়েবি না, বুঝাইতেছি যে এখানকার লিকুইডের কনসেন্ট্রেশনটা আসলে এখানের চেয়ে বেশি, যেহেতু রিজেক্টেড সলিডগুলো এখানে বেশি জমা হচ্ছে। আর আমি এটাকে ফুললি রিপিট স্টায়ারিং করতে পারতেছি না, পার্শিয়াল স্টায়ারিং করতেছি, মানে পুরাপুরি ঘুরাইতে পারতেছি না। যতটুকু ঘুরাইলে এটা পুরাটা কনসেন্ট্রেশন সমান হয়ে যেত, অতটুকু পারতেছি না। তো এই জন্য পার্শিয়াল স্টায়ারিং করতেছি। পার্শিয়াল স্টায়ারিং করলে এখানে কনসেন্ট্রেশন বেশি থাকবে কম্পেয়ার টু অন্য জায়গায়। এই জন্য এটা হচ্ছে আমার লিকুইড আর সলিডের মধ্যে সারফেসটা, ইন্টারফেস। লিকুইড থেকে ভিতরের দিকে যাচ্ছি, তার মানে এই ইন্টারফেস থেকে ভিতরের দিকে যাচ্ছি। ইনিশিয়ালি কনসেন্ট্রেশন অনেক বেশি, আস্তে আস্তে লিকুইডের ভিতরে গিয়ে কনসেন্ট্রেশনটা সমান। তার মানে এখানে কনসেন্ট্রেশন বেশি, তারপরে এদিকে এসে কনসেন্ট্রেশন কম, বা কিন্তু সব জায়গায় সমান। আর এদিকে হচ্ছে সলিড, আর সলিডের কনসেন্ট্রেশনটা এই সিএল এর যত আছে তার চেয়েও কম। এই যে সিএস, এখানে একটুখানি ডট দেওয়া আছে, সিএসটা হচ্ছে এখানে, সিএসটা এই সিএল এর চেয়েও কম হবে। তো এখন আমার কি হচ্ছে, যে এইখানে আসলে যেটা আমরা ভাবতেছিলাম যে এটা আসলে সিএল, আসলে এটা সিএল না, আমার সিএল এটা আসলে কোনটা, সিএল প্রাইম। তো সিএল প্রাইম হলে এটাকে আমরা যে সেগ্রিগেশন কোফিসিয়েন্ট ছিল, সেগ্রিগেশন কোফিসিয়েন্টের রেশিওটা ছিল সিএস বাই সিএল, কিন্তু আসলে সেগ্রিগেশন কোফিসিয়েন্ট হচ্ছে সিএস বাই সিএল প্রাইম। সিএল প্রাইমটা হচ্ছে আমার ইন্টারফেসেস কনসেন্ট্রেশন, তাহলে কে হবে সিএস বাই সিএল প্রাইম। আর রিয়েল কনসেন্ট্রেশন বাই ইফেক্টিভ সেগ্রিগেশন কোফিসিয়েন্ট হবে সিএস বাই সিএল। তো এখানে আমাদের এই ডেল্টাটা হচ্ছে কি, ডেল্টাটা হচ্ছে যেই জায়গাটা, যেই পয়েন্ট পর্যন্ত এটা ভেরিয়েবল কনসেন্ট্রেশন আছে ওই পরিমাণটা। তার মানে এই জিরো থেকে, এই সারফেস থেকে যতটুকু ভিতরে পর্যন্ত কনসেন্ট্রেশনটা ভেরিয়েবল, ওই পর্যন্ত হচ্ছে এটা বাউন্ডারি লেয়ার। তো এই ডেল্টা হচ্ছে এটা। তো এই ডেল্টার ইকুয়েশনটা হচ্ছে এটা, এটা কোনো ম্যাথমেটিক্স বা ফিজিক্স এটা বাইর করে দিয়েছে আমাদের জন্য, 1.6 ডি 1/3 ভি অথবা নিউ 1/6 আর রুট ওভার ওমেগা। ওমেগাটা হচ্ছে রোটেশন। তা আমার ওমেগার সাথে ডেল্টার রিলেশনটা হচ্ছে ইনভার্স। তো ওমেগা যত বাড়ানো যাবে ডেল্টা তত কমে যাবে। তার মানে এটাকে যদি ঘোরানো হয় বেশি জুড়ে, তাহলে এই ডেল্টাটা আস্তে আস্তে কমতে থাকবে, তার মানে কনসেন্ট্রেশনটা সব জায়গায় সমভাবে হয়ে যাবে। তো এরকম করতে করতে যদি এমনভাবে ঘোরানো যায় যে র্যাপিড স্টায়ারিং হয়ে যায়, তাহলে এই ডেল্টাটা জিরো হয়ে যাবে।
আর ডি আর ভি হচ্ছে, এটা হচ্ছে ভিসকোসিটি আর এটা হচ্ছে ডিফিউসিভিটি। ভিসকোসিটিটা হচ্ছে কতটুকু থিকনেস, এটা যত বেশি থিকনেস হবে ডেল্টাটা তত বেশি বড় হবে, আর যত বেশি ডিফিউসিভিটি হবে তত বেশি ডেল্টাটা বড় হবে। তো আমরা যদি আর সমান যদি গ্রোথ রেট বলা হয় অফ দ্য ক্রিস্টাল, যে আর ডি হচ্ছে ডিফিউসিভিটি, তাহলে একটা বিষয় আছে, এটাকে বলা হয় স্টেশনারি ডিস্ট্রিবিউশন। স্টেশনারি ডিস্ট্রিবিউশন মানে আমার যে এখান থেকে সলিডগুলা রিজেক্টেড হচ্ছে, এটা অন্য কোথাও যাচ্ছে না, এই লিকুইডের মধ্যে থাকতেছে। যে টোটাল অ্যামাউন্ট অফ ইমপিউরিটিস বিটুইন সবগুলাকে যদি যোগ করা হয় লিকুইড এবং সলিডের মধ্যে, এটা অন্য কোথাও যাচ্ছে না, যে ইয়ের গায়ের মধ্যে আটকায় আছে ক্রুসিবল, এরকম আমরা কল্পনা যদি না করি, এটাকে বলা হয় স্টেশনারি ডিস্ট্রিবিউশন। তাহলে কি হবে, স্টেশনারি ডিস্ট্রিবিউশনে কি হয়, রিজেক্টেড সলিড ফ্রম দ্য সলিড ইকুয়ালস টু সলিড গেইন বাই দ্য লিকুইড, মানে অন্য কোথাও আর যায় নাই, যতটুকু রিজেক্ট হয়েছে ততটুকু লিকুইডের মধ্যে কনসেন্ট্রেশন বেড়ে গেছে। তো ওই ক্ষেত্রে স্টেশনারি ডিস্ট্রিবিউশনে এই ইকুয়েশনটাকে দাঁড় করা হয়, যে কনসেন্ট্রেশনের সাথে এক্স এর রিলেশন। এক্সটা কি, এক্সটা হচ্ছে এখান থেকে কতটুকু সলিড হইল, এটা এখান থেকে কতটুকু সলিড হইল, এটা ছবিটা আঁকা হয় নাই, দেখি। আচ্ছা, তো এখন এটাকে সলভ করলেই আমরা কনসেন্ট্রেশনের রিলেশনটা পাবো। ওখানে যেরকম কনসেন্ট্রেশনের রিলেশনটা পাইছিলাম, এই যে এখানে সিএস সমান এটা, এরকম একটা রিলেশন পার্সিয়ালের বেলায় বের করব এখান থেকে। তো এটাকে করার জন্য এখন এটা যে সেকেন্ড অর্ডার ইকুয়েশন, এটাকে সলভ করলে এটা দাঁড়াবে এ আর বি হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, তারপরে ডিসিএক্স বাই ডিএক্স সমান হবে এটা। এ আর বি এর মানটা যদি বের করতে পারি, তাহলে আমার সিএস এর মানটা বের হয়ে আসবে। তো এখানে এটা যে এখানে এটা করা হয়েছে পরের পৃষ্ঠা, হ্যাঁ লেখাটা পরিষ্কার আসে নাই। যে ডি স্কোয়ার সিএক্স ডিএক্স স্কোয়ার প্লাস আর ডিসি প্লাই ডিএক্স ইকুয়ালস টু 0, এই কোয়েশনটা থেকে আমরা এ বি বের করে সি এর মানটা বের করবো, এটা এখানে দেওয়া আছে। যে এখানে তো এটা হলো এই, তারপরে এম স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস আর বাই ডি এম ইকুয়ালস টু 0, এম কে কমন নেওয়া হলো। এগুলো তোমরা ইয়েতে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনে করছো। তাহলে সি ইকুয়ালস টু এ মাইনাস আর বাই ডি এক্স, একটা হচ্ছে এম আর বাই ডি আর একটা হচ্ছে 0, তো ই টু দি পাওয়ার 0 এক্স, তো 0টা বাদ যাবে, তাহলে এ আর বি এটা থাকলো সি, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে এ আর ডি ই টু দি মাইনাস আর ডি এক্স। এখন আমরা বলতেছি কি যে at x equals to 0 c equals to cl, তো এখন a আর b এর মানটা এখান থেকে বের করতে হবে, a আর b, আর dc বাই dx at x equals to 0, এটার বেলায় যদি চিন্তা করি প্লাস এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের, এটা ডিসি এক্স মানে কি, ডিসি এক্স মানে হচ্ছে যে এক্স ইকুয়ালস টু 0-তে সি এবং সিএল এর ভ্যালুর ডিফারেন্সটা। তো এক্স ইকুয়ালস টু 0-তে তো এখানে এক্স ইকুয়ালস টু 0 এখানে, তো এটার একটা হচ্ছে সিএল প্রাইম আর একটা হচ্ছে সিএস, সেই জন্য ডিফারেন্স অফ সি এট 0 এট এক্স ইকুয়ালস টু 0-তে, এট এক্স ইকুয়ালস টু 0-তে ডিসি বাই ডিএক্স, এই যে ডিসি বাই ডিএক্স, এটা হচ্ছে সিএল প্রাইম মাইনাস সিএস, আর আর এটা হচ্ছে ডি, আর এটা ডিসিএস বাই ডি এক্স এর স্লোপটা এক্স এক্স 0-তে কত, তো এখান থেকে আমরা বলি করলাম কি এটা ইকুয়ালস টু এটা আসছে, তো এখান থেকে একটা আসছে আর এখান থেকে এটা একটা আসছে। এখানে যদি আমি আবার এক্স ইকুয়ালস টু 0-তে কত হয় যদি বের করি, তাহলে এই দুইটাকে ইকুয়েট করা যায়। তো এই দুইটাকে ইকুয়েট করে এখানে কি আসলো,
এই যে ডিসি, এখানে ডিসি বাই এক্স সমান এত, তো এক্স ইকুয়াল টু জিরোতে এটা আসছে এটা, তাহলে ডিসি বাই ডি এক্স এক্স ইকুয়াল টু জিরো হচ্ছে এটা, আবার ডিসি বাই ডি এক্স এক্স ইকুয়াল টু জিরো হচ্ছে এটা, তাহলে এটা সমান এটা, তো এটা সমান এটা হলো, এখান থেকে এর মানটা বের করলাম, তো একটা আরবিট্রারি কনস্ট্যান্টের ভ্যালু বের হয়ে গেল, এর মান বের হয়ে গেল, এখানে এর মান এখানে বসাই দিলাম, এখানে সলিউশনে যেটা আসছিল এই যে সি ইকুয়ালস টু এটা, এর মানটা বসাই দিলাম এখানে, ওখান থেকে বির মানটা বেরিয়ে আসবে, এক্স ইকুয়ালস টু জিরো বসে এর মানটা বসাই দিলে এই যে এর মান হচ্ছে সিএল প্রাইম মাইনাস সিএস, এই যে এর মান সিএল প্রাইম মাইনাস সিএস প্লাস বি এর মান হয়ে গেছে সিএস। তোমরা কি বুঝতেছ না শুনতেছো না ঘুমাই গেছো? হ্যালো, না স্যার শুনতেছি না স্যার। স্যার শুনতেছি। তো এটা আমি ডিটেলস করছি, তোমরা বইতে পাবা না, তোমরা নিজেরা আমার মতোই করতে হবে এমন না, মোট কথা বের করতে হবে আর কি। এ আর বির মান বেরিয়ে গেল, তো আমার ইকুয়েশনটা দাঁড়াই গেল সিএল ইকুয়ালস টু এটা। এখন এটাকে আমরা যেটা নাকি এখানে বইতে যেভাবে করছে আমরা বইটার সাথে মিলাইতে যাব, আমার সলিউশন হয়ে গেছে এখানে, তো বইতে বলছে এটা আমরা যেটা দেখেছিলাম এক্স ইকুয়ালস টু জিরোতে এটা ইকুয়ালস টু ডিসি ইকুয়ালস টু এটা আসছে সি ইকুয়ালস টু সিএল এট এক্স ইকুয়াল টু এখন ডেল্টাতে, এক্স ইকুয়াল টু ডেল্টাতে বের করছে, এই জিনিসটা আসছে, তো এখন এই জিনিসটা কোথেকে আসলো, ডেল্টাতে এই ভ্যালুটা কিভাবে আসলো ওইটাই আমি আবার এখানে নিচে দেখাচ্ছি। এখন আমার এই রিলেশনটা হলো ই টু দি পাওয়ার আর ডেল্টা বাই ডি সমান এটা। এখন আমার এক্স ইকুয়ালস টু যদি ডেল্টা হয়, এক্স ইকুয়ালস টু ডেল্টা হইলে এই যে এক্স ইকুয়ালস টু ডেল্টা হইলে আমার এটা আসতেছে, এক্স যদি ডেল্টা না হয় নর্মালি এটা হবে, এই যে এটা, এটার মধ্যে এ আর বি এর মান বসাইলে এক্স এর মান ডেল্টা বসে আমার এটা আসছে এই রিলেশনটা, এটাই তো ওখানে দেখাইছে, এই যে এটা, এটা কিভাবে আসছে ওখানে দেখাইলাম, এক্স এর মান ডেল্টা ধরলে সি ইকুয়ালস টু সিএল, এক্স ডেল্টা হইলে সি ইকুয়ালস টু সিএল, এই যে এক্স যদি ডেল্টা হয় তখন সিটা সিএল এর সমান হয়ে গেছে। তো এই ধরে আমার এই রিলেশনটা আসছে, এখন এই রিলেশনটার পরে আর কি বলছে বইতে, এই রিলেশনটা তারপরে বলছে সাবস্টিটিউশন কে এন্ড কে ই রিঅ্যারেঞ্জিং, আমরা এই জিনিসটা বের করছি। তো এটা কিভাবে বের হইলো, এখানে এখান থেকে পরিষ্কার আসে নাই, তোমরা বুঝতে পারবা তো না, এখানে হচ্ছে সিএল এই ইকুয়েশনটা সিএল মাইনাস সিএস সিএল প্রাইম মাইনাস সিএস ইকুয়ালস ই টু দি পাওয়ার আর ডেল্টা ডি, ই টু দি পাওয়ার মাইনাস আর ডেল্টা ডি। তো এটাকে পরে সিএল কমন নিছি, এখানে সিএল প্রাইম কমন নিছি, তাহলে সিএস বাই সিএল হচ্ছে কে আর সিএস বাই সিএল প্রাইম হচ্ছে কে ই, এইভাবে করে করে যে লেখা আছে সিএস বাই সিএল হচ্ছে কে ই, সিএস বাই সিএল প্রাইম হচ্ছে কে, এগুলো মানগুলো বসাইয়া ইকুয়েশন করে এটা বের হয়ে আসছে। এখানে আমরা যেটা বের করছি, তো আমাদের ফাইনাল ইকুয়েশনটা কি হবে, ফাইনাল ইকুয়েশনটা সিএস কে ই সিএম ওয়ান মাইনাস এক্স কে ই মাইনাস ওয়ান, আর কে এর ভ্যালুটা হচ্ছে কে এর সাথে এটা, কে এর ভ্যালুটা বইতে দেওয়া থাকে, আর কে এর ভ্যালুটা ডিপেন্ড করে আমার রোটেশন এবং গ্রোথ রেটের উপরে, ডিফিউজিভিটি রোটেশন গ্রেড রেটের উপরে, রোটেশনটা ইনভার্সলি প্রপোর্শনাল টু ডেল্টা, এই ডেল্টাটা হচ্ছে বাউন্ডারি লেয়ার, বাউন্ডারি লেয়ারটা রোটেশনের সাথে রিলেটেড, তো ওর থেকে আমাদের কি বের হয়ে আসবে, ঠিক এইটা বের হইলে আমরা এই ইকুয়েশনটা যেটা নাকি আগে বের করছিলাম র্যাপিড স্টায়ারিং এ ইকুয়েশনের মধ্যেই এক্সকিউজ মি কে এর মানে কে এর জায়গায় কে বসাই দিয়ে আমরা সলিউশনটা করলাম। তো একটা হচ্ছে র্যাপিড স্টায়ারিং এর আর একটা হচ্ছে পার্শিয়াল স্টায়ারিং এর। তো যদি পরীক্ষায় র্যাপিড স্টায়ারিং এর জন্য বলা হয় তাহলে ওই লগের ইনফরমেশনটা এই পর্যন্ত দিয়ে দিলেই হবে, এই পর্যন্ত দিয়ে দিলেই হবে র্যাপিড স্টায়ারিং। আর পার্শিয়াল স্টায়ারিং হলে আমরা এই ইকুয়েশনটা আমরা জানি ধরে নিব, এটা দেখাইতে হবে না, এই ইকুয়েশনটা আমরা জানি, তা আমরা পার্শিয়াল স্টায়ারিং এই জিনিসগুলো করে সলিউশন করে শেষ পর্যন্ত এখানে এসে কে এর জায়গায় কি দিয়ে ওই
রেপিডস্টাইন ইকুয়েশনের মধ্যে কে এর জায়গায় কি বসাই দিব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। এখন একটা বিষয় শেষ করে দিয়ে এখানে কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো বাদ দাও, পরে দেখাই দেখবো। আগামী সপ্তাহে একটা পরীক্ষা নেব, তো এগুলো বাদ। তো এখন আরেকটা জিনিস দেখাই দিই যেটা পরীক্ষা থাকতে পারে, সেটা হচ্ছে ডিফেক্টস। আমরা তো ক্রিস্টালাইজেশন করলাম, করে স্লাইজিং করলাম, করে ওয়েফার তৈরি করলাম। এই ওয়েফার কি কি ধরনের ডিফরমেশন থাকতে পারে। আমরা তো চাই যে অ্যাটমগুলো একেবারে ম্যাথামেটিক্যাল মডেল যেরকম হয়, যে একদম কোনো ইম্পিউরিটি নাই, এরকমভাবে ক্রিস্টালটা তৈরি হোক এবং ওয়েফারগুলো এরকম থাক। তাহলে আমাদের যদি ডিফেক্টস ফ্রি ওয়েফার হইতো, তাইলে আমাদের এই ট্রানজিস্টরগুলা বা যে ডিভাইসগুলো আমরা তৈরি করব, ওই ডিভাইসগুলোর ক্যারেক্টারিস্টিক্সও আমাদের একদম পারফেক্ট হইতো। কিন্তু বাস্তবে এতটুকু সম্ভব না। তো কি কি ধরনের ডিফেক্টস এর মধ্যে আসতে পারে সেটা নিয়ে এখানে আলোচনা। তো এখানে মেইনলি 4টা ডিফেক্টস, সেটা হচ্ছে পয়েন্ট ডিফেক্টস, লাইন ডিফেক্টস বা ডিসলোকেশন বলা হয়, এরিয়া আর প্ল্যানার ডিফেক্টস, আর একটা ভলিউম ডিফেক্ট। এই কতগুলো ডিফেক্টস হয়। পয়েন্ট ডিফেক্টস কি? পয়েন্ট ডিফেক্টস হচ্ছে আমরা চাই যে আমাদের সিলিকনগুলা যখন নাকি সলিডিফাই হয়, এই যে এগুলো হচ্ছে সিলিকন অ্যাটম, এই সিলিকন অ্যাটমগুলো এইভাবে সুন্দরভাবে সাজানো থাকুক, কিন্তু বাস্তবে তা হয় না। অনেক সময় দেখা যায় যে এই অ্যাটমটা এখানে থাকার কথা না থেকে এখানে চলে আসছে। এটার স্থান থেকে সরে আসা, ওই জায়গাটাকে ভ্যাকেন্ট করে দেওয়া, এটাকে বলে ফ্রাঙ্কেন ডিফেক্ট। কোনো সময় দেখা যায় যে আমরা তো কিছু ইম্পিউরিটি দিয়েছি না, যে পি সাব বানানোর জন্য এখানে সিলিকন না থেকে এখানে আমার বোরন একটা আছে, এটা আমরা ইন্টেনশনাল ইম্পিউরিটি অ্যাড করছি, তো এটাকে বলে সাবস্টিটিউশনাল সাইট ইম্পিউরিটি অন, এটা হচ্ছে সাবস্টিটিউশন বলে, সাবস্টিটিউশন ডিফেক্ট। তারপরে আমরা চাই যে এটা এখানে থাকুক, একটা সিলিকনকে এখান থেকে সরাই দিয়ে এটা এখানে বসুক, কিন্তু এটা ভুল জায়গায় বসে আছে। তো এটাকে বলে সিলিকন ইন্টারস্টিশিয়াল, মানে এখানে সিলিকন না থাকুক কিন্তু সিলিকন একটা অতিরিক্ত আসছে, এটাকে বলে সিলিকন ইন্টারস্টিশিয়াল। আর এটাকে বলে ইম্পিউরিটি ইন্টারস্টিশিয়াল, এটাকে বলে ইম্পিউরিটি ইন্টারস্টিশিয়াল। আর এখানে হচ্ছে ফ্র্যাঙ্কেলটা হচ্ছে কি, এখানে ভ্যাকেন্সি তৈরি করে সে এখানে আসছে, সে আছে, হারাই যায়নি। কিন্তু এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, একদম হারাই গেছে, একটা এখানে নাই, এটাকে বলে সফট ডিফেক্ট, ভ্যাকেন্সি বা সফট ডিফেক্ট। এই কতগুলা ডিফেক্টস তৈরি হয়, এগুলাকে বলে পয়েন্ট ডিফেক্টস। কেন পয়েন্ট ডিফেক্টস? যদি পার্টিকুলার একটা অ্যাটম যদি এরকম করে, তাহলে এটাকে পয়েন্ট ডিফেক্টস বলা হয়। আর যদি এই ভ্যাকেন্সিটা, আমার তো এটা একটা লেয়ারে এটা হচ্ছে, তার উপরের লেয়ারে বা নিচের লেয়ারে, যেহেতু ক্রিস্টাল ঘুরছে ক্রমান্বয়ে নিচের দিকে, এবং নিচের লেয়ারেও যদি এখানে একটা ভ্যাকেন্সি হয়, এইভাবে যদি কয়েকটা একাধারে এখানে ভ্যাকেন্সি তৈরি হয়, তাহলে এটা হয়ে যায় লাইন ডিফেক্টস, ডিসলোকেশন বা লাইন ডিফেক্টস। এই যে এখানে লাইন ডিফেক্টস এর মধ্যে হচ্ছে কি, যে এইখানে এসে একটা ভ্যাকেন্সি তৈরি হয়ে গেছে, এইভাবে আসার কথা ছিল, এখানে আছে, এরপরেরটাতে এটা নাই, আর এই ভ্যাকেন্সিটা কন্টিনিউ করতেছে, এটা একটা লাইন ডিফেক্টস। যে এইখানে আসলে একটা নতুন একটা লাইন থাকার কথা ছিল, পুরো লাইনটাই গায়েব হয়ে গেছে। যদি এইখানে নাই, তারপরে এখান থেকে আবার যদি কন্টিনিউ হইতো, তাহলে এটা পয়েন্ট ডিফেক্টস হিসেবে থাকতো, কিন্তু এটা যদি কন্টিনিউ করছে, এই জন্য এটা হচ্ছে লাইন ডিফেক্টস। এগুলো তোমরা পড়লেই বুঝবা। অন্যভাবে এরিয়া ডিফেক্টস হচ্ছে গ্রেইন বাউন্ডারি। আমাদের যে ওরিয়েন্টেশন হয়, আমরা এক্সাক্ট 100% ওরিয়েন্টেশন করে এই ক্রিস্টালগুলো গ্রো করতে পারি না। দেখা যায় যে একটা সেকশনে ওরিয়েন্টেশন হয়তো প্লাস 1 ডিগ্রি ভেরিয়েশন হয়ে গ্রোথ হয়েছে অল্প একটু জায়গার মধ্যে, তারপরে নেক্সট আরেকটা জায়গায় দেখা যাচ্ছে -1 ডিগ্রি ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গ্রোথ হয়েছে। তো এই যে দুইটা গ্রেইন, মানে একই রকম যে ওরিয়েন্টেশনের ক্রিস্টালাইজেশনটা একই ধরনের যে থাকে, ওইটাকে এক একটা গ্রেইন বলা হয়। তো
গ্রেইনের ভিতরে যদি একটা দুইটা পয়েন্ট ডিফেক্টস চলে আসে সেটাকে বলা হয় টুইন্স। গ্রেইনের ভিতরে একটা দুইটা ওরিয়েন্টেশন চেঞ্জ। আর গ্রেইন বাউন্ডারিতে কিন্তু অনেকগুলা ক্রিস্টালে বা অনেকগুলা অ্যাটমের ওরিয়েন্টেশন ডিফারেন্ট থাকে। তো এই বাউন্ডারিতে যে ডিসলোকেশনটা ডিফেক্টসটা একসাথে অনেকগুলা থাকে ওটাকে বলে বাউন্ডারি ডিফেক্টস। একটা হচ্ছে টুইন্স আর একটা হচ্ছে বাউন্ডারি ডিফেক্টস। তো এটা হচ্ছে এরিয়া ডিফেক্টস। এটা শুধুমাত্র পার্টিকুলার একটা লাইনে হয় না, হয়তো কয়েকটা অ্যাটমের মধ্যে হয়ে বন্ধ হয়ে যায়, তখন এটা হচ্ছে টুইন্স। আর গ্রেইন বাউন্ডারিতে যেহেতু সেট অফ ক্রিস্টাল একরকম ওরিয়েন্টেশন আর একটা সেট অফ ক্রিস্টাল অন্যরকম ওরিয়েন্টেশন, তো এই দুইটার যে এজটা বা বাউন্ডারিটা ওখানকার ক্রিস্টালগুলোর সবগুলারই ভিন্ন ওরিয়েন্টেশন, যার জন্য এটাকে বাউন্ডারি ওরিয়েন্টেশন বলে। একটা হচ্ছে টুইন্স আর একটা হচ্ছে বাউন্ডারি। এই দুই রকম এরিয়া ডিফেক্টস। আর ভলিউম ডিফেক্টস হচ্ছে লাইন ডিফেক্টসটা যেরকম পয়েন্টের থেকে লাইন হয়েছে, আর এই লাইন যদি কন্টিনিউয়াস বাড়তে থাকে তখন এটাকে বলা হয় ভলিউম ডিফেক্টস। কিরকম কন্টিনিউয়াস বাড়তে থাকে, এই যে এখানে যেরকম ভ্যাকেন্সি হয়েছে এরপরেও যদি আরো ভ্যাকেন্সি হতে থাকে তাহলে এই লাইনটাও বন্ধ হয়ে গেল, এইভাবে আস্তে আস্তে এইদিকে শ্রিঙ্ক হয়ে গেল বা ফাঁকা হয়ে গেল, কিন্তু এটার সাথে অ্যালাইন নাই। তখন মনে হয় যে অনেকগুলা লাইন এসে এখানে এসে শেষ হয়ে এখানে একটা ফাঁকা কয়েকটা অ্যাটম দিয়ে এদিকে নিজের দিকে আরেকটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এটাকে বলে ভলিউম। শুধুমাত্র এরকম প্লেনার না, এটা সার্কুলার হবে। কোন আইসক্রিম আছে না, কোন আইসক্রিমের মতো এরকম উপরে এসে মোটা থাকবে, আস্তে আস্তে কমতে নিচে কোনের মতো হয়ে যাবে। এটা হয় কেন? এটাকে বলে ভলিউম ডিফেক্টস। আর এটা হয় কেন? এটা হয় সাধারণত কি বলে এটাকে, একটা নাম আছে, সলিবিলিটির মধ্যেই একটা এখানে লেখা আছে, কোথায় যেন নামটা আমার মনে আসতেছে না। আচ্ছা, যাই হোক, এখানে হয় কি, হঠাৎ করে আমার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। বিহেভিয়ার চেঞ্জ হওয়ার কারণে এই জিনিসটা হয়। অনেকগুলা ইম্পিউরিটিস এক জায়গায় টেম্পারেচারের ভেরিয়েশনের কারণে এক জায়গায় অনেকগুলা সলিডিফাই হয়ে গেছে, আর অন্য জায়গায় টেম্পারেচারটা নর্মাল আসার কারণে তখন নর্মাল অবস্থা হয়ে গেছে। তো এই মাঝখানে হঠাৎ করে টেম্পারেচারটা ফ্লাকচুয়েশনের কারণে এই ইয়েটা হয়। এটাকে কি যে বলে এখানে মনে করতে পারতেছি না। যাই হোক, এটা তুমি পড়লেই বুঝবা। মোট কথা এইখানে যে একটু দেখাইলো যে টেম্পারেচারটা এই দুই জায়গায়, এই লোয়ার টেম্পারেচার এবং হায়ার টেম্পারেচারে কনসেন্ট্রেশনটা সেম। আমার যদি টেম্পারেচারটা আমি যদি মনে করি যে কনসেন্ট্রেশনটা এইখানে চাই, কিন্তু আসলে টেম্পারেচার এইখানে হওয়ার কারণে কনসেন্ট্রেশন হয়েছে, তো তখন আমি করবো কি, টেম্পারেচারটাকে নামাই এই জায়গায় আনতে চাচ্ছি, তো ফলে হয়েছে কি যে মাঝখানে কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে। কনসেন্ট্রেশনটা বেড়ে যাওয়াটাকেই, এটার কারণেই ভলিউম ডিফেক্টস গুলো হয়। এটাকে এটার নাম আছে, আচ্ছা যাই হোক, এখানে মনে করতে পারছি না, নেক্সট উইকে আমি না হয় মনে করে বলে দিব। তো এই সমস্ত ডিফেক্টস গুলো, এই মোট 4 ধরনের ডিফেক্টস আমার ক্রিস্টালাইজেশনের পরে আমার ওয়েফারের মধ্যে থাকতে পারে। তো সেই জন্য আমরা চেষ্টা করব এই সমস্ত ডিফেক্টস গুলো যাতে কম হয়। এই ডিফেক্টস গুলো হওয়ার কারণে আমার ট্রানজিস্টরের, আমার ডিভাইসগুলোর ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য আমরা চেষ্টা করবো এই ডিফেক্টসগুলো যাতে কম হয়। তো যদি দেখা যায় যে ওয়েফারের মধ্যে এই ডিফেক্টসগুলো আছে, যেগুলোতে বেশি আছে ওগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে একটা হচ্ছে কি যে ফিজিক্যাল
ফিজিক্যাল ইয়ার জন্য ভেরিয়েশন, ফিজিক্যাল ভেরিয়েশন হচ্ছে এখানে একটা স্পেসিফিকেশন দেওয়া আছে, এই যে এক একটা ওয়েফারের কতগুলো স্পেসিফিকেশন থাকে, এটা হচ্ছে ফিজিক্যাল স্পেসিফিকেশন। ফিজিক্যাল স্পেসিফিকেশনের মধ্যে যদি না পড়ে তাহলে ওয়েফার বাদ পড়ে যায়, অথবা আমাদের যদি কিছু স্যাম্পল ওয়েফারে দেখা গেল যে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে অনেক বেশি ডিফেক্টস হয়ে যাচ্ছে, তখনও আমরা ওয়েফারগুলোকে বাদ দিয়ে দিই। তো ওই এইভাবে দেখা যায় যে আমরা টোটাল যে ওয়েফার তৈরি হয়, টোটাল ইনগটের থেকে ডাস্ট আকারে চলে যায় 1/3 ওয়েফার, থাকে 2/3 ওয়েফার। 2/3 ওয়েফার থেকে মানে হয় 50% আমাদের আসলে পিওর ওয়েফার হিসেবে আমরা ইউজ করতে পারি, আর 50% এই সমস্ত ডিফেক্টস এবং এই সমস্ত ফিজিক্যাল ভেরিয়েশনের জন্য বাদ পড়ে যায়। তো তার মানে হাফ যা ওয়েফার তৈরি করা হয় একটা ইনগট থেকে, যতগুলো ওয়েফার তৈরি করা সম্ভব ছিল তার অর্ধেকটাও ইনগট আসলে ওয়েফার হিসেবে পাওয়া যায় শেষ পর্যন্ত। তো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? স্যার কুইজে কেমন কোশ্চেন করবেন? কুইজে ব্রড টাইপ কোশ্চেনই করবো, এগুলো তো শর্ট টাইপ কোশ্চেন করা খুব কঠিন।